হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন আরেকটি লেকচার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদন উপকরণ যে অধ্যায়টি আমরা পড়ছিলাম, সেখানে তোমরা জানো যে উৎপাদন উপকরণের 4টি উপকরণ রয়েছে। সেখানে ভূমি, শ্রম ও মূলধন অর্থাৎ 3টি উপকরণ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা সর্বশেষ অর্থাৎ চতুর্থ উপাদান নিয়ে আলোচনা করব এবং প্রতিষ্ঠানের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সর্বশেষ যে উপাদানটি থাকে সেটি হচ্ছে কি সংগঠন বা অর্গানাইজেশন। তোমরা জানো যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি অর্গানাইজেশন বা একটা সংগঠনের উপর তারা তাদের প্রতিষ্ঠানটি দাঁড় করে থাকে এবং সেই সংগঠনের যে সুনির্দিষ্ট নিয়ম কানুন বা সংগঠনের কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে ওই প্রতিষ্ঠানটি তার অন্যান্য উপকরণের যেগুলো আছে সেগুলোকে সমন্বয় সাধনের মাধ্যমে তারা তাদের প্রতিষ্ঠানের কাজগুলো সম্পন্ন করে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি প্রতিষ্ঠান সংগঠন ছাড়া টিকে থাকতে পারে না? হ্যাঁ, তুমি যদি ভূমি থাকে, তোমার শ্রম থাকে, মূলধন থাকে, তাহলে তুমি তোমার প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে পারবা। বাট তুমি দেখবা যে তুমি যখন কার্যক্রম শুরু করো, তোমার যদি একটা সংগঠন না থাকে, তোমার যদি একটি কাঠামো না থাকে, তাহলে তুমি ওই যে তোমার যে উপকরণগুলো নিয়ে কাজ শুরু করলো, ওই উপকরণগুলো নিয়ে তুমি কাঙ্ক্ষিত ফলাফল পাবে না এবং একটা সময় তোমার প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা বা একটি সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যার কারণে তোমার ওই প্রতিষ্ঠানটির যে কার্যক্রম তা ব্যাহত হতে পারে। তো এ কারণে প্রত্যেকটি প্রতিষ্ঠান একটা অর্গানাইজেশন বা একটা সংগঠন সৃষ্টির মাধ্যমে তারা তাদের কাজগুলো করে থাকে। তাহলে কী হবে, সে তার মাধ্যমে কাজ করলে প্রতিষ্ঠানটি একটা সুশৃঙ্খলভাবে তাদের উৎপাদন কার্য অব্যাহত রাখতে পারবে। তো আমরা আজকে উৎপাদন উপকরণের সেই সর্বশেষ বা চতুর্থ যে উপকরণটি রয়েছে সংগঠন, সেটি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব যে সংগঠন বলতে আমরা কি বুঝি এবং সংগঠনের কি কি বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। তোমরা দেখো যে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে সমস্ত এইগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, এরা প্রত্যেকটি একটা কাঠামোর মধ্যে দিয়ে, তারা একটা নিয়মকানুনের মধ্যে দিয়ে তারা তাদের সংগঠনটি পরিচালনা করে থাকে। তাহলে তুমি যদি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাও, যে কোনো প্রতিষ্ঠান, তোমার প্রতিষ্ঠানে অবশ্যই একটি সংগঠন থাকা দরকার। সংগঠন ছাড়া তুমি তোমার যে কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না। তো আসো আমরা আজকে দেখি যে সংগঠন কি এবং সংগঠনের ডেফিনেশনটাকে কীভাবে আলোচনা করা যায়। আমরা লিখেছি যে তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও যে উৎপাদন উপকরণের চতুর্থ এবং সর্বশেষ উপকরণটি হলো সংগঠন বা অর্গানাইজেশন। উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করে তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। তাহলে আমরা কি জানলাম? প্রথম যে প্যারাটা আমি লিখেছি, খেয়াল করো যে উৎপাদন উপকরণের চতুর্থ এবং সর্বশেষ উপকরণটি হলো সংগঠন বা অর্গানাইজেশন। উৎপাদনের অন্যান্য উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে তাদের মধ্যে কাজের সুষ্ঠু সমন্বয় সাধন করাকেই বলা হয় তোমার অর্গানাইজেশন বা সংগঠন। এরপরে লিখেছি সাধারণ অর্থে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে। আরেকটি লিখেছি ব্যাপক অর্থে যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে অর্গানাইজেশন বা সংগঠন বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমি তোমাদেরকে 3টি ডেফিনেশনের মাধ্যমে তোমাদেরকে সংগঠনের যে ডেফিনেশন সেটা তোমাকে দেখিয়েছি। প্রথমে তোমরা যদি 1 মার্কের কোশ্চেন আসে, সৃজনশীল জ্ঞানমূলক কোশ্চেন, যে সংগঠন কি, তোমরা এই প্যারাটা দিয়েই তোমরা এই কোশ্চেনটা শেষ করতে পারবে। আবার অনেকে যদি মনে না থাকে, তাহলে তোমরা শুধু এই সাধারণ অর্থে বাদ দিয়ে শুধু এই যে সংগঠন বলতে একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে, এতটুকু লিখলেও তোমরা অনেক সময় 1-এর ভিতরে 1 পাবে। আর আরও একটু গঠনমূলক বা সবচেয়ে পারফেক্ট যে ডেফিনেশনটা সেটা হচ্ছে এটা, যে ব্যাপক অর্থে যেটা আমি লিখেছি যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে অর্গানাইজেশন বা সংগঠন বলে। তাহলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো যেটা তোমাদের কাছে ইজি লাগবে সেই ডেফিনেশনটাই তোমরা খাতাতে লিখবে। যদি আসে পরীক্ষায় যে অর্গানাইজেশন কাকে বলে, তখন তুমি তোমাদের পছন্দ মতো যে কোনো একটি ডেফিনেশন দিবে। তবে আমি বলবো সবচেয়ে ভালো ডেফিনেশন হচ্ছে এটা।
তোমরা যদি এটাকে আয়ত্ত করো তাহলে তোমাদের আর কোনো নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, যদি পরীক্ষায় আসে যে সংগঠন কি বিষয়টি ব্যাখ্যা করো, 2 নম্বরের কোশ্চেন আসে অর্গানাইজেশন কি, তখন তোমাদের কিন্তু আর এখান থেকে কোনো একটি প্যারাকে বাদ দিলে হবে না। তখন তোমাদের পুরো স্টার্ট করতে হবে যে উৎপাদন উপকরণের চতুর্থ ও সর্বশেষ ধাপটি হচ্ছে কি অর্গানাইজেশন বা সংগঠন, যা অন্যান্য উপকরণগুলোকে অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠনকে একত্রিত করে সুষ্ঠু সমন্বয়পূর্বক কাজ করে থাকে। এতটুকু দিয়ে স্টার্ট করে তারপর তোমার সাধারণ অর্থে ব্যাপক অর্থে দিয়ে একটা লাস্টে একটা তোমার কনক্লুশন ড্র করে তোমাকে কি করতে হবে, অনুধাবনমূলক কোশ্চেনটা তোমার শেষ করতে হবে 2 মার্কে। তোমরা জানো যে সৃজনশীল কোশ্চেন যখন তোমরা লিখবে জ্ঞানমূলক কোশ্চেন, তখন 1 মার্কের জন্য একটা প্যারাতেই তোমরা শেষ করতে হবে। আর অনুধাবনমূলক কোশ্চেন যখন তোমরা 2টি মার্কের অ্যান্সার লিখবা, 2 মার্কের অ্যান্সার, তখন প্রথম যে সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে বলবে, যে ধরো বললো যে সংগঠন কি বিষয়টি বুঝিয়ে রাখো বা ব্যাখ্যা করো, তখন তোমাকে কি করতে হবে, আগে সংগঠন কাকে বলে এই একটা প্যারাতে ডেফিনেশন দিতে হবে, তারপরে দ্বিতীয় প্যারাতে তোমাকে ওই সম্পর্কে কিছু কথা লিখে ব্যাখ্যা করতে হবে যে সংগঠনে কি ধরনের কাজ করে, সংগঠন কেন প্রয়োজন, কেন গুরুত্ব, এটা লিখে তোমার শেষ করতে হবে। অর্থাৎ 2টা প্যারাতে তোমাকে কোশ্চেনটা শেষ করতে হবে। এটা হচ্ছে মূল লেখার পদ্ধতি। তাহলে তোমাকে যদি নৈবেদ থেকে আসে যে উৎপাদন উপকরণের সর্বশেষ উপকরণ কোনটি, তাহলে কি বলবা তোমরা, সংগঠন। যদি আসে সর্বশেষ চতুর্থ উপকরণ কোনটি, সেটাও বলবা কি তোমরা যে তোমার সংগঠন। এরপরে আসতে পারে যে উৎপাদনের কোন উপকরণটি অন্যান্য উপকরণগুলোকে একত্রিত করে কাজ করে থাকে, তাহলে কি বলবা, ভূমি শ্রম মূলধন সংগঠনকে একত্রিত করে, ভূমি শ্রম ও মূলধনকে একত্রিত করে কাজ করে থাকে কোন উপাদানটি, সেটি হচ্ছে সংগঠন। তাহলে বেসিক জিনিস যদি তোমরা জানো, তাহলে যে কোনোভাবে তোমাদের সামনে নৈবেদ্যিক আসলে তোমরা সেই কোশ্চেনটি অ্যান্সার তোমরা দিতে পারবে বলে আমি মনে করি। তাহলে তোমরা এখান থেকে এভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এখন দেখো যে আমাদের আজকে যে দ্বিতীয় টপিকটি আছে যে সংগঠনের বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ এ অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠানের বা একটা সংগঠনের কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে তুমি সেগুলোকে একটা অর্গানাইজেশন বলতে পারবে। দেখো অর্গানাইজেশনের তোমার স্পেলিং এর ক্ষেত্রে এস দিয়েও লেখা যাবে, জেড দিয়েও লেখা যাবে, অর্থাৎ কোথাও কোথাও অর্গানাইজেশন এস এ হবে আর কোথাও কোথাও জেডও হবে, এটা কোনোটাই ভুল নাই। আচ্ছা, এখন আসো যে সংগঠনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। গোষ্ঠী বা দল, সুনির্দিষ্ট উদ্দেশ্য, সম্পর্ক নির্ধারণ, শ্রম বিভাগ, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ, কাজ বিন্যাস, সমন্বিত প্রচেষ্টা, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণ। আমরা দেখলাম যে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে একটা সংগঠনের কি কয় পরিচিতি তুলে ধরা যায়। তাহলে একটা সংগঠন হতে হলে সেটা একটা গোষ্ঠী বা দলের মধ্যে হতে হবে, অর্থাৎ এককভাবে কোনো সংগঠন গঠন করা যায় না। আমি একজন ব্যক্তি, একক ব্যক্তি আমি একটা সংগঠন করবো, এটা সম্ভব নয়। সংগঠন মানে কতিপয় লোকের একটা সমষ্টি, কতিপয় দল বা গোষ্ঠীর একটা সমষ্টি থাকবে। ধরো তোমরা যে ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা 10 জনে মিলে মনে করলা যে বা 5 জনে মনে করলে যে আমরা একটা সংগঠন করব। আমরা কি সংগঠন করব, আমরা যাতে এই যে বাল্য বিবাহ রোধ করা যায় এর বিরুদ্ধে তোমরা কি করলে, এটার সাথে কাজ করার জন্য তোমরা একটা সংগঠন গঠন করলে, তাই তো। তাহলে তোমরা কতিপয় দল, কতিপয় সদস্য মিলেই একটা গোষ্ঠী বা দল সৃষ্টির মাধ্যমে একটা কি হয়, সংগঠন ক্রিয়েট হবে, তাই তো। এককভাবে কোনো সংগঠন আসবে না। সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য, প্রত্যেকটি সংগঠনের একটা স্পেসিফিক বা একটি সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে, একটা লক্ষ্য থাকবে। তুমি একটা সংগঠন দাঁড় করলে তোমার সংগঠনের কোনো উদ্দেশ্য নাই, তুমি তার সংগঠন একটা অন্যরা তৈরি করে আমিও একটা তৈরি করে ফেললাম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তুমি একটা অর্গানাইজেশন দাঁড় করাবে, সেই অর্গানাইজেশনের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, আমি কি করতে চাচ্ছি, আমার এই অর্গানাইজেশনের ভিশনটা কি, মিশনটা কি, হ্যাঁ আমি এটা কি করব। আমি একটা সংগঠন করলাম, সমবায় সমিতি নামে একটা সংগঠন করলাম, আমার সমবায় সমিতির সংগঠনের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখানে গরিব দুঃখীদের সাহায্য করব, গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করব, গরিবদেরকে আমরা চাল দিব, ডাল দিব, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আমাদের সবসময়ের জন্য আমরা গরিব দুঃখীদেরকে হেল্প করব, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এরকম। তাহলে এটা একটা সুনির্দিষ্ট একটা কি থাকতে হবে, অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে। সম্পর্ক নির্ধারণ, সংগঠনের যে সমস্ত সদস্যগুলো আছে একে অন্যের সাথে কি ধরনের সম্পর্ক তাদের মধ্যে বিদ্যমান থাকবে, এগুলো একটা অর্গানাইজেশন নির্ধারণ করে দিবে, তাই তো। এরপর আছে কি শ্রম বিভাগ, অর্থাৎ তোমরা জানো আমি তোমাদেরকে এর আগের ক্লাসে 2-3টা আগের ক্লাসে দেখাইছি শ্রম বিভাগ কি, শ্রম বিভাগ কীভাবে কেন করতে হয়, কী জন্য প্রয়োজন। তো শ্রম বিভাগের কাজটাও এই সংগঠন করে দিবে, তাই তো। যে প্রতিষ্ঠানে একটা শ্রমিকের কোন শ্রমিক কোন বিভাগে কাজ করবে, এই যে ডিফাইন করে দেওয়া বা এগুলো সংজ্ঞায়িত বা নির্ধারণ করে দেওয়ার কাজগুলো কে করে থাকে, সংগঠন করে থাকবে, তাই তো। এরপর আসো দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ। প্রত্যেকটি সংগঠনে ধরো 10 জন মিলে যদি একটা সংগঠন হয়, প্রত্যেকে তো একই দায়িত্ব পালন করবে না,
তারা এক একজন এক এক দায়িত্ব পালন করবে। দেখো যে যখন একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগে কেউ আছে কি মহাসচিব, কেউ আছে সাধারণ সম্পাদক, কেউ আছে আহ্বায়ক, কেউ আছে প্রচার সম্পাদক। তাহলে এই যে প্রত্যেকটা লোক যে একটা দায়িত্ব পালন করছে, দায়িত্ব অনুযায়ী তারা কি করছে সেটা কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য পালন করছে। এবং এই দায়িত্ব কর্তব্যটা কে নির্ধারণ করে দিচ্ছে? সংগঠন। যদি একটা সংগঠন না থাকতো তাহলে কি আদৌ এই দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা সম্ভব হতো না। তাহলে সংগঠন অবশ্যই একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমরা বলছি কাজ বিন্যাস। কাজের বিন্যাস মানে কাজের বিন্যাস বলতে কার কি কাজের ধরন, কে কোন পর্যন্ত কাজ করবে, কার কে কি রোল পালন করবে, এই বিষয়গুলো এখানে নির্ধারণ করা থাকে। এরপর আসো সমন্বিত প্রচেষ্টা। তুমি একটা সংগঠন ক্রিয়েট করে তুমি যদি মনে করো যে সংগঠনের যে সভাপতি আছে বা সহসভাপতি আছে, সে যদি চিন্তা করে যে আমি সভাপতি সংগঠনের, আমি প্রধান, তো আমি এখানে একক যে সিদ্ধান্ত নিব, আমি যে কাজ করব, আমি একাই একাই এই প্রতিষ্ঠানটা চালাবো, এরকম যদি চিন্তাধারা তার থাকে তাহলে আদৌ কি সম্ভব? পারবে না। শেখ হাসিনা হোক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বা বেগম খালেদা জিয়া হোক বিরোধী দলের নেত্রী, এরা যে কোনো লোক, এরা যদি চিন্তা করে যে না আমি বিএনপি, আমি আওয়ামী লীগ একাই চালাবো, এটা কি আদৌ সম্ভব? চালা কোনোদিন সম্ভব না। এটা একটা যে কোনো একটি সংগঠনের একটা সমন্বিত প্রচেষ্টা, অর্থাৎ সদস্যগুলো সবাইকে নিয়ে সকলেরই মতামতকে প্রাধান্য দিয়ে এই প্রতিষ্ঠানটি চালাতে হবে। অর্থাৎ সকলের একটা সমন্বিত প্রচেষ্টা, একক প্রচেষ্টার মাধ্যমে সংগঠন টিকে থাকতে পারে না। অর্থাৎ প্রতিষ্ঠান টিকে থাকতে হলে তারা একটা সমন্বিত একটা প্রচেষ্টা থাকতে হবে, তাই তো? এরপর আসো আদেশের ঐক্য। এখানে দেখো যে সাধারণত প্রাইম মিনিস্টারদের সাথে লিয়াজ মেনটেন করে, মিনিস্টাররা তারা সচিবদের সাথে লিয়াজ মেনটেন করে, সচিবরা তারা রুট লেভেলে বলে দেয়। এরকম প্রত্যেকটি সংগঠনের কি আছে, এই যে একটি আদেশের একটা ঐক্য আছে, একটা চেইন অফ কমান্ড আছে। অর্থাৎ আমি তোমার টিচার, আমি একজনকে তোমার কি দিচ্ছে, আমাদেরকে আমার প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমরা তোমাদেরকে দিচ্ছি। এভাবে একটা জায়গা থেকে আদেশ একটা কি আছে, চেইন মেনটেন করে চলতেছে, তাই তো? তাই প্রত্যেকটা সংগঠনের একটা কি থাকে, একটা চেইন অফ কমান্ড থাকবে, তাই তো? আদেশের ঐক্য দেবে, তা নাহলে সেখানে শৃঙ্খলা থাকবে না। হ্যাঁ, সেখানে শৃঙ্খলা বজায় রাখতে গেলে অবশ্যই আদেশের ঐক্য একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান এই অর্গানাইজেশনের ক্ষেত্রে। এরপরে আসো নিয়ন্ত্রণ। অবশ্যই কন্ট্রোলিং থাকতে হবে। কাজ করলাম, সংগঠন ক্রিয়েট করলাম, কিন্তু সংগঠনের ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, যার যে কর্তব্য সে ঠিকমতো পালন করছে কিনা, তারপরে সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো আমাদের ঠিকমতো পালন হচ্ছে কিনা, আমাদের যে বেসিক আমরা যে লক্ষ্য নিয়ে আমরা কাজে নেমেছিলাম, সংগঠন ক্রিয়েট করেছিলাম, সেই জিনিসটা আমাদের ঠিকমতো হচ্ছে কিনা, এই জিনিসটা দেখা। এবং যে সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আছে সেটা হচ্ছে কি, কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমস্ত কিছু তুমি সংগঠন দাঁড় করার দায়িত্ব ভাগ করে দিলে, কিন্তু তুমি যদি তোমার নিয়ন্ত্রণ কন্ট্রোলিংটা যদি তুমি ঠিক করতে না পারো, তাহলে তোমার অবশ্যই সেই সংগঠনের উদ্দেশ্য ব্যাহত হবে, অর্থাৎ সংগঠনটি সফলতার মুখ দেখবে না। এজন্য অবশ্যই সেখানে কি করতে হবে, অবশ্যই সেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে। প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ যাতে করা যায়, এই যারা নিয়ন্ত্রণকারী আছে তাদেরকে এই বিষয়গুলো দেখভাল করতে হবে। তাহলে আমরা কি দেখলাম আজকে? আমরা যে লেকচারটি আলোচনা করলাম, যেখানে দেখলাম যে সংগঠন কি, সংগঠন কাকে বলে, এবং সংগঠনের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো নিয়ে আমরা আজকে সংক্ষেপে ধারণা নিলাম। তো এখান থেকে পরীক্ষায় আসতে পারে যে সংগঠন একটি সমন্বিত প্রচেষ্টা, এটা ব্যাখ্যা করো। তোমাদের বইতে দেখবা যে তোমাদের যে বই আছে, বইয়ের পেজ নাম্বার 96 নম্বর পেজে আছে, দেখো যে সমন্বিত প্রচেষ্টা সংগঠনের একটি অন্যতম বৈশিষ্ট্য। কোনো কোনো ক্ষেত্রে দুই বা অধিক ব্যক্তি সংগঠনের মধ্যে একসঙ্গে কাজ করে থাকে। তাহলে এটা একটা একক কোনো প্রচেষ্টা না, সমন্বিত প্রচেষ্টা। এরকম পরীক্ষা আসতে পারে যে সংগঠনের একটি আদেশের লক্ষ্য, বিষয়টি ব্যাখ্যা করো। অনুধাবনমূলক কোশ্চেনের কথা বলছি। পরীক্ষা আসতে পারে যে সংগঠন একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য নির্ধারিত, বিষয়টি বুঝিয়ে রাখো। এরকম বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে এখান থেকে অনুধাবনমূলক 2 মার্কের কোশ্চেন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে ক্লাস আমাদের ছিল অর্গানাইজেশন নিয়ে, অর্থাৎ উৎপাদন উপকরণের সর্বশেষ যে উপকরণটি, সেটা তোমরা বুঝতে পেরেছো, বেসিক জিনিসটি। তো আমাদের এরপরে আর একটি ক্লাস, অর্থাৎ সংগঠনের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, এই ক্লাসটি শেষ করার মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করতে পারবো বলে আমি আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ক্লাস, তোমরা এই ক্লাসটি আমার নোটের সঙ্গে, আমার এই লেকচারের সঙ্গে মিলিয়ে তোমরা বাসায় একটু স্টাডি করে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখবে। এবং এই টপিকগুলো থেকেই তোমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টের এই রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের থাকবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।